স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 118 গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এবং বারুইপুর হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও। 1, 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু এবং লসাগু যথাক্রমে কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হয় 1 আর লসাগু হয় সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 5 × 7 = 35। তাহলে গসাগু 1, লসাগু 35। সঠিক উত্তর হবে অপশান সি। 6521 সংখ্যাটির সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কোনটি? 6521-এর 100 গুণিতকে পূর্ণ সংখ্যা আমাদের বের করতে দেওয়া আছে। 100-তে দুটো শূন্য রয়েছে, তাহলে ডান দিক থেকে আমরা 2 নম্বর সংখ্যাটা দেখব, অর্থাৎ 2। এই 2টা 5-এর থেকে ছোট, তাহলে 2টা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে এই 2-এর আগে যে সংখ্যাটা রয়েছে 5, সেই সংখ্যার সাথে কোনো রকমভাবে 1 যুক্ত হবে না, যেহেতু 2টা ছোট। তাই 5টা 5ই থাকবে, অর্থাৎ 6, 5 যেমন আছে তেমন থাকবে আর পাশে দুটো শূন্য হয়ে যাবে, অর্থাৎ 6521-এর সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 6500। সঠিক উত্তর অপশান ডি। প্রকৃত ভগ্নাংশটি হলো, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যার লবটা ছোট হরটা বড়, অর্থাৎ অপশান ডিতে দেখো 3/4 রয়েছে, লবটা ছোট উপরটা ছোট নিচেটা বড়। আচ্ছা, এখানে রয়েছে 52,87,321 সংখ্যাটির দুটি 2-এর স্থানীয় মানের গুণফল কত? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষতে 2 রয়েছে, অর্থাৎ 2 লক্ষ। প্রথম 2-এর স্থানীয় মান হয়ে যাচ্ছে 2 লক্ষ, অর্থাৎ 2-এর পিঠে 1, 2, 3, 4, 5টা শূন্য বসবে। আর দ্বিতীয় যে 2টা সেটা রয়েছে দশকের ঘরে, অর্থাৎ দ্বিতীয় 2-এর স্থানীয় মান হবে 2, তার ডান দিকে একটা সংখ্যা রয়েছে, তার মানে একটা শূন্য। এবার এই দুটোকে যদি আমরা গুণ করি, এটা মুখে মুখে করে নেওয়া যাবে, 2 দুগুণে 4, টোটাল 1, 2, 3, 4, 5 আর 1-এ 6টা শূন্য, এর পাশে 6টা শূন্য বসে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এরপর xci প্লাস xv প্লাস xxv এর মান কত? xci মানে 91, xv মানে 15, xxv মানে 25। তো এই তিনটাকে যোগ করলে আমরা পেয়ে যাব 131। এবার 131কে আমাদের রোমান সংখ্যায় নিয়ে যেতে হবে। তো c মানে হচ্ছে 100, তারপর আছে 30 মানে 3টে x, 10, 10, 10, 50 আর 10-এ 60, 100 আর 10-এ 110, 120, 130 আর 1-এ 131, তার মানে CXXXI হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে CXXXI মানে অপশান বি। এরপর শূন্যস্থান পূরণ করো। XLIX, x মানে XL, L মানে হচ্ছে 50, L এর বাঁ দিকে x রয়েছে, অর্থাৎ বাঁ দিকে থাকা মানে বিয়োগ যাবে, তো 50 থেকে x মানে 10 বিয়োগ যাবে। আবার এখানেও তাই, দেখো x এর বাঁ দিকে i রয়েছে, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ যাবে, তার মানে হবে 9। তাহলে এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 9, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 49। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সত্য বা মিথ্যা লেখো। একই পরিমাণে দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে 1/5 অংশ ও 2/7 অংশ, তাই প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের হবে। এটা ওইভাবে মুখে মুখে তো বলা যায় না, এটাকে সলভ করতে হবে। প্রথম শরবতে চিনি রয়েছে 1/5 অংশ, দ্বিতীয় শরবতে চিনি রয়েছে 2/7 অংশ। আমরা দুজনেরই যে নিচের সংখ্যাটা রয়েছে অর্থাৎ হর, এই হরটাকে সমান করব। তো হরটাকে সমান করার জন্য 5 আর 7-এর লসাগু বার করতে আমাদের হবে। 5 আর 7-এর লসাগু হচ্ছে 5 × 7 = 35, তার মানে 1/5, এই 5টাকে আমরা 35 বানাবো। তো 5টাকে 35 বানাতে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেটাকে 7 দিয়ে গুণ করলে উপরটাকেও 7 দিয়ে গুণ করবো, অর্থাৎ 1কেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হয়ে যাবে 7 × 1 = 7, নিচে 5 × 7 = 35। একইভাবে 2/7 যেটা রয়েছে, এই 7টাকেও আমরা 35 বানাবো। তো 7টাকে 35 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, 5 × 7 = 35, উপরটাকেও 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে যাবে 10-এর 35। এবার দেখো দুটোরই নিচেটা 35, অর্থাৎ এটা হচ্ছে 35-এর মধ্যে 7, এটা হচ্ছে 35-এর মধ্যে 10, সুতরাং দ্বিতীয় শরবতটি কিন্তু বেশি মিষ্টি হবে। এরপর সত্য বা মিথ্যা লেখো। 2x + 3y সংখ্যামালাটিতে x এবং y চলরাশি, 2 এবং 3 ধ্রুবক পদ, এটি সত্য। p একটি চল সংখ্যা, p এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি কত?
পি এর 10 গুণ মানে পি এর সাথে 10কে গুণ করতে হবে প্লাস 7 এর সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগ, তাহলে 10কে পি দিয়ে গুণ করলে 10p প্লাস 7। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো p/3 - 4। পিকে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে আমরা লিখব পি এর 1/3 থেকে 4 বিয়োগ। এক্স ডবল আই এরটাই রয়েছে শূন্যস্থান পূরণ করো। 172 ডিগ্রি কোণটি হলো স্থূলকোণ, শূন্যস্থান পূরণ করো। সরল কোণ সমান ড্যাশ গুণিতক সমকোণ 2 গুণিতক সমকোণ। সত্য বা মিথ্যা লেখো। 2 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে 4 সেমি, এটি মিথ্যা। এরপরে আমরা চলে আসবো 2 এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। এই অঙ্কটাতে 4টে সংখ্যা আমাদের দেওয়া আছে, 0.534, 0.52, 5.34 আর 0.513। তো দেখো এর দশমিকের পর 3টে অঙ্ক, এর দশমিকের পর 2টো, এর 2টো, এর 3টে। তাহলে প্রত্যেকটাকে আগে দশমিকের পর 3টে করে অঙ্ক করে সাজিয়ে নাও। তাহলে এটা আছে 534 যেমন আছে থাকলো, এটা আছে 5, 2, এর পাশে আমরা ইচ্ছা মতো শূন্য বসাতে পারি। তো আমাদের 3টে অঙ্ক বানাতে গেলে এখানে আরেকটা শূন্য নিতে হবে, তাহলে 0.520। এখানে দেখো 5.34 একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে 340 হয়ে গেল। এখানে 513 3টে সংখ্যাই আছে বলে 3টে সংখ্যা। এবার এখানের মধ্যে সব থেকে ছোটো কি? এটা 534, এটা 520, এটা 5340 আর এটা হচ্ছে 513। তাহলে এ তো সব থেকে বড় সংখ্যা, কারণ 5000-এ আছে, বাকিগুলো কিন্তু সব হাজারের ঘরে নেই। এবার একে বাদ দাও, এ সব থেকে বড়, সবার লাস্টে বসবে। তো এটা আছে 534, এটা আছে 520, এটা আছে 513। তাহলে সব থেকে ছোটো হচ্ছে 513, তার মানে 0.513 এটা সব থেকে ছোটো। তারপর আমরা এখানে লেস দ্যান চিহ্ন দিয়েছি, দিয়ে এরপর দেখো 520টা অর্থাৎ 0.52 এটা বসেছে। তারপর বসবে এটা 0.534, তারপর সবথেকে শেষে বসবে 5.340। আচ্ছা, এই লাইনটা দেখে দেখে আমরা লিখবো না, এটা দেখে আমরা অঙ্কটাকে বুঝে নেব, নিয়ে লেখার সময় কিন্তু আমরা এই লাইনের সংখ্যাগুলোকে লিখবো, কারণ এগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো বানিয়ে নিয়েছি আর এটা আমাদের অঙ্কটিতে দেওয়া রয়েছে। সেই জন্য আমাদের যখন অ্যান্সার লিখতে হবে অর্থাৎ সাজাবো যখন আমরা, তখন কিন্তু যে তথ্যটা বইয়েতে দেওয়া আছে সেখান থেকে কিন্তু সংখ্যা নিয়ে আমরা সাজাবো। এরপরে রয়েছে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের জল খরচ হয়েছে যথাক্রমে 1/4 অংশ ও 1/3 অংশ। এখন ট্যাঙ্কে কত জল পড়ে আছে? ধরি মোট জল 1 অংশ, জল খরচ হয়েছে 1/4 আর 1/3 অর্থাৎ 1/4 প্লাস 1/3 অংশ। 4 আর 3-এর লসাগু হচ্ছে 3×4 = 12। 4টাকে 12 বানানো হয়েছে, 3টাকেও 12 বানানো হয়েছে। তো 4টাকে যখন 12 বানাচ্ছি, 4 3 12, আমি 3 দিয়ে গুণ করছি 4টাকে, একইভাবে ওপরটাকেও 3 দিয়ে গুণ করে 3 1-কে 3 হয়েছে। প্লাস এখানে দেখো 3টাকে 12 করেছি, 3 4 12, একইভাবে ওপরের একটাকেও 4 দিয়ে গুণ করে 4 1-কে 4 হয়েছে। তাহলে ওপরে হচ্ছে 4 আর 3-এর 7-এর 12 অংশ, এটা হচ্ছে খরচ হয়ে গেছে। তাহলে বাকি জল কতটা থাকছে? মোট ছিল 1 অংশ, সেখান থেকে 7-এর 12 অংশ খরচ হয়ে গেছে, তার মানে আমরা এটাকে 1 - 7-এর 12 অংশ লিখতে পারি। এবার খেয়াল করো এখানে যে 1 রয়েছে, এই 1টাকে আমি 12/12 তো লিখতেই পারি, এর নিচে 12 আছে বলে আমরা এখানে 12 ধরলাম। এবার 12কে যদি 12 দিয়ে আমরা কেটে দিই তাহলে তো আমরা একই পাবো। অঙ্কর সুবিধার জন্য এই 1টাকে আমরা 12/12 করেছি, যাতে দুজনের লসাগুটা সেম থাকে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে 12 আর 12-র লসাগু তো আমাদের 12ই হবে, আর উপরটা সিম্পল বিয়োগ হয়ে যাবে। 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি আমরা পাবো 5, অর্থাৎ 5-এর 12 অংশ জল বাকি ছিল। অর্থাৎ আমরা বলতে পারি অতএব এখন ট্যাঙ্কে 5-এর 12 অংশ জল পড়ে রয়েছে। পরের কোয়েশ্চেনটা রয়েছে 6-এর সাথে 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2 × 6 = 7 হবে? কত যোগ করলে মানে হচ্ছে বিয়োগ করতে হবে, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া রয়েছে 2 × 6 = 7, এটা থেকে বিয়োগ করতে হবে 6-এর সাথে 3 গুণ, তার মানে 6-এর 7 × 3। তাহলে এটাকে আমরা ভাঙলে 7 × 2 = 14, 14 আর 6 হয় 20, নিচের 7টা বসলো, মাইনাস 3 6 18, নিচের 7টা বসলো। তাহলে এখানেও 7 এখানেও 7, তাহলে লসাগু হয়ে যাবে 7। আর আমি আগেই বললাম যে লসাগুর যদি দুজনের সেম থাকে তাহলে ওপরটা সিম্পল বিয়োগ যেমন আছে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব 2-এর 7, অতএব 2-এর 7 যোগ করতে হবে। রবির বর্তমান বয়স x বছর, 5 বছর আগে তার বয়স কত ছিল? রবির বর্তমান বয়স x বছর, 5 বছর আগে তার বয়স 5 বছর কম ছিল, তাহলে x থেকে 5 মাইনাস হয়ে যাবে, x - 5 বছর। এর সাথে রয়েছে 10 বছর পরে তার বয়স কত? তাহলে রবির বর্তমান বয়স x বছর, 10 বছর পরে রবির বয়স হবে x + 10 বছর। এরপর 3-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 2টি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত?
দুটি সংখ্যার গসাগু 8, লসাগু 280। একটি সংখ্যা 56 হলে অপরটি বের করার নিয়ম হচ্ছে গসাগু গুণিতক লসাগু বাই একটি সংখ্যা, অর্থাৎ গসাগুর জায়গায় 4, লসাগুর জায়গায় 280 আর নিচে একটি সংখ্যার জায়গায় হচ্ছে 56। এবার দেখো 8 দিয়ে যদি 56কে কাটা হয়, 8 7 56, আমরা জানি 27 56 হয়, তো এখানে 7 আসবে। এবার 7 দিয়ে যদি 28কে কাটা হয়, 4 7 28, আর এই শূন্যটা পাশে বসে যাবে, তাহলে আমরা পেয়ে যাব কত? 40। তাহলে অপর সংখ্যাটি 40। এরপর 2-এর দাগে একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে মোট এতজন হলে শিশুদের সংখ্যা কত? শহরের লোক সংখ্যাটা প্রথমে কথায় দেওয়া আছে, যেহেতু সেটাকে সংখ্যায় এইভাবে লিখে নেবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলে সংখ্যায় লিখে নেওয়া হয়েছে। এরপর পুরুষ ও মহিলা মোট আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 2,13,72,935 জন। এবার এখানে যে মোট লোক সংখ্যা, এখানে রয়েছে পুরুষ, মহিলা আর শিশু, আর এখানে এটা হচ্ছে পুরুষ আর মহিলা। তাহলে পুরুষ মহিলা শিশু থেকে যদি পুরুষ মহিলাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলেই আমরা শিশু পেয়ে যাব। সুতরাং এটা থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব শিশু সংখ্যা কত। অর্থাৎ দুটোকে লিখে দেবে, 5-এর পর 10, 5 দিতে হাতে 1, 3 আর 1 4, 4-এর পর 10, 6 দিতে হাতে রইল 1, 9 আর 1 10, উপরে 16, 10-এর পর 16, 6 দিতে হাতে 1, 2 আর 1 3, 3-এর পর 12, 9 দিতে হাতে রইল 1, 7 আর 1 8, 8-এর পর 17, 9 দিতে হাতে রইল 1, 3 আর 1 4, 4-এর পর 8, 4 দিতে, আর 1-এর পর 9 কত দিতে? 8 দিতে, 2 আর 2 মিলে গেল 0। তাহলে হচ্ছে 84,99,665 জন হচ্ছে শিশুদের সংখ্যা। এরপর আমরা চলে আসছি সরল করো। তো চলো সরলটা আমরা একসাথে করে নিই। তো সবার প্রথমে দেখো এখানে রয়েছে রেখা বন্ধনীর কাজ, আবার এখানে রয়েছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তার সাথে আবার এরও রয়েছে। তো সবার আগে আমরা জানি যে রেখা বন্ধনীর কাজ করতে হয়। তো অঙ্কটা যেরকম আছে টুকে নাও, 110 মাইনাস, এখানে রেখা বন্ধনীর কাজ করব। 11 আর 3 কত হয়? 14 গুণিতক 4, ফার্স্ট ব্র্যাকেট শেষ হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছিল, ভাজিতক 9, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, 2 এর 9। এরপর সমান দেখো 4 গুণিতক 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী। এবার আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর মধ্যেও আবার দুটো কাজ রয়েছে, মাইনাস আর গুণিতক। তাহলে আমরা জানি ভাগ গুণ যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী আগে গুণের কাজটা হবে। তাহলে 110 যেমন আছে এটাকে রাখো, মাইনাস 4 14 56, প্রথম বন্ধনী শেষ, ভাজিতক 9, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাজিতক 2 এর 9 সমান 4 গুণিতক, এখানে কি হবে বলো তো? 24 মাইনাস দ্বিতীয় বন্ধনী, 110 থেকে 56 বিয়োগ করলে 6-এর পর 10, 4 দিতে 10, হাতে রইল 1, 5 আর 1 6, 6-এর পর 11, 5 দিতে, ভাজিতক 9, প্রথম বন্ধনীটা তো উঠে গেল, এর কাজটা তো আমরা করে ফেলেছি। তাহলে এখানে ভাজিতক 2 এর 9। এবার কি আসবে? 4 গুণিতক 24 বিয়োগ 9 কতই? 54, 6 9 54, তাহলে দ্বিতীয় বন্ধনীও উঠে যাবে, 6টা বাইরে বেরিয়ে আসবে, ভাজিতক 2 এর 9। এবার আমরা কি করব? তৃতীয় বন্ধনীর কাজ করব। এখানে আসবে 4 গুণিতক 24 থেকে 6 বাদ গেলে 18, ভাজিতক 2 এর 9। তাহলে এখানে আমাদের তিনটে কাজ রয়েছে, গুণ, ভাগ আর এর। তো এর মধ্যে আমরা জানি সবার আগে এর কাজ করতে হয়। তো এখানে 2 এর 9, এর মানে অ্যাকচুয়ালি হচ্ছে গুণ করা, তো 9 দুগুণে এখানে 18 বসে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 গুণিতক 18কে 18 দিয়ে ভাগ করলে পাবো 1, তার মানে সঠিক উত্তর চলে আসবে আমাদের 4। তাহলে নির্ণেয় সরল ফল হয়ে যাবে 4। এরপরে 4-এর দাগেও আরেকটি সরল রয়েছে। তো এই সরলটা অত্যন্ত সহজ, দেখো সরলটা আমরা কিভাবে করব। সবার প্রথমে আমরা 3 এর 8, এখানে ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পর এখানে 2 এর 3 যেমন আছে থাকবে। এরপর দেখো ভাগ চিহ্নের পর, ভুল করলাম আমি, এটা 2 এর 3 থাকবে না, ভাগের পর মানে কোনো ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা থাকে সেটা সবসময় উল্টে যায়, 3 এর 2 হয়ে যায়। আবার এরপরে এর আছে, মনে রাখবে ভাগ চিহ্নের পরে যদি এর থাকে তাহলে সেই এর পরের সংখ্যাগুলোও কিন্তু উল্টে যাবে। অর্থাৎ এখানে 1 এর 9টা উল্টে গিয়ে 9 এর 1 হবে, গুণিতক এখানে 1 এর 16টা উল্টে গিয়ে হবে 16/1। তো এখানে এবার কাটাকাটি করব, 8 2 16, 2 2 কেটে যাবে, আর দেখো কিছু কাটবে না, 3 3 9, 9 9 81, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 81। 5-এর দাগে 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি এত মিটার কাপড় লাগে তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন? দেখো এখানে
দেখো এখানে মোট কাপড় দেওয়া আছে 30.6 মিটার। তো গণিতের ভাষায় সমস্যা বানিয়ে নেব আমরা। কাপড়ের পরিমাণ মিটার আর একটা হচ্ছে ফ্রক সংখ্যা। 1.7 মিটার কাপড় দিয়ে একটি ফ্রক বানানো হয়। 30.6 মিটার কাপড় দিয়ে কতগুলি ফ্রক বানানো হবে? 1.7 মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি। 1 মিটারের কাপড়ে ফ্রক তৈরি হবে কম, তার জন্য ভাগ হচ্ছে একটা যেমন আছে বসেছে, নিচে লাইন টেনে 1.7টা নিচে এসেছে। 30.6 মিটার কাপড়ে ফ্রক তৈরি হবে, যেটা ছিল আগের লাইনে 1/1.7 ওটা থাকলো, গুণিতক 30.6। এবার এর দশমিক উঠলে নিচে একটা 10 আসবে, এর দশমিক উঠলে উপরে একটা 10 যাবে। এবার 10 কেটে গেল। এবার আমরা উপরে পাচ্ছি দেখো 306, নিচে পাচ্ছি 17। এবার 306কে 17 দিয়ে যদি তোমরা কাটাকাটি করতে না পারো তাহলে ডাইরেক্ট ভাগ করে দেবে। তো প্রথমে এখানে দুটো সংখ্যা আছে বলে আমরা এখানে দুটো সংখ্যা নেব। 17 17 বিয়োগ করলে এখান থেকে বেরোবে 13, আর উপরের 6টা নামবে 136। এবার 17কে 8 দিয়ে গুণ করলে আমরা 136 পাবো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 18। অতএব 18টি ফ্রক তৈরি করবেন। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ঐকিক নিয়মের অঙ্ক। দেখে নাও, গণিতের ভাষায় সমস্যা। এখানে জন সংখ্যা, চালের পরিমাণ কিগ্রাতে, আর দিন সংখ্যা রয়েছে। তো প্রথমে 500 জন 175 কিগ্রা চাল এক সপ্তাহে খায়, মানে এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। কিন্তু 400 জন ছাত্রের সেই চালের পরিমাণটা যদি 75 কিগ্রা কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে, তার জন্য 175 থেকে 75 বাদ চলে যাবে, গিয়ে 100 কিগ্রা চালে কতদিন চলবে? তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব। 500 জনের 175 কিগ্রা চালে চলে 7 দিন। এবার ওই 500 জনের বদলে যদি একজনকে ওই পুরো 175 কিগ্রা চালটা খেতে দেওয়া হয়, তাহলে তার তো অনেক বেশি দিন চলবে। তার জন্য এই যে 7টা ছিল, সেই 7টা এখানে বসেছে গুণিতক, যেটা চেঞ্জ হচ্ছে এখানে চেঞ্জ, দেখো এটা তো চেঞ্জ হয়নি, তো একে আমরা বসাবো না। যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 500টা চেঞ্জ হয়ে 1 হচ্ছে, তাহলে গুণিতক 500। এবার একজনের 1 কিগ্রা চালে অবশ্যই এর থেকে কম দিন চলবে। 175 কিগ্রা চালটা যতদিন চলতো তার থেকে তো 1 কিগ্রা চালটা অনেক কম দিন চলবে, ওই জন্য ভাগ করতে হবে। তাহলে উপরে যে সংখ্যাটা ছিল সেটা বসাবো। এবার এখানে চেঞ্জ হচ্ছে 175টা, তাই 175 দিয়ে ভাগ। এবার অঙ্কে তো আমাদের 1 দেওয়া নেই, আমাদের দেওয়া আছে 400 জন ছাত্র। তাহলে 400 জন ছাত্রের এই 1 কিগ্রা চালে আরও কম দিন চলবে। তার জন্য আগের লাইনে যে 3টে সংখ্যা যেমন অবস্থায় ছিল রেখে, যেহেতু কম দিন চলবে তার জন্য ভাগ করতে হবে। তাই যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 400, 1 থেকে 400 হচ্ছে, তার মানে 400 দিয়ে ভাগ করে দেবো। এবার 400 জন ছাত্রের ওই 100 কিগ্রা চালে চলবে অনেক বেশি দিন। তার জন্য আগের লাইনে যে 4টে সংখ্যা ছিল তাদেরকে নর্মালি রেখে তার সাথে 100টা গুণ হয়ে গেল। এরপর এখানে দুটো শূন্য কাটা হয়েছে। এরপর 7 দিয়ে যদি 175কে কাটা হয়, 7 দুগুণে 14, 35, 5 7 35, 25 হচ্ছে। 25 দিয়ে যদি আমরা 500কে কাটি, 25 দুগুণে 50 আর একটা শূন্য মানে 20। এবার এই 4 দিয়ে 20কে কাটলে 5, অতএব 5 দিন। সুতরাং 5 দিন চলবে। আজকে তোমাদের জন্য আমি এতটুকুই আনতে পেরেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশুনো সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।